মহলে দাদি নোয়া তেইউলকে তার জীবনের কাহিনী বলে। লিগনের দাদা রাজা হিজং তাকে বলেছিল সে কি এমন একটা দুনিয়াতে যেতে চায় যেখানে কোনো লড়াই নেই, রাগ নেই, হিংসা নেই, শুধু আছে শান্তি আর ভালোবাসা। রাজা হিজংয়ের এক কথায় সে তার এই কবিতার বইয়ের সাথে তার দুনিয়া ত্যাগ করেছিল। তবে সে কোনো কিছুর জন্যই আফসোস করে না, কারণ তার সাথে যা কিছু হয়েছে সে মনে করে এটাই তার ভাগ্য। আর আজ তেইউল যে তার সামনে বসে আছে এটাকেও সে ভাগ্য মনে করে। দাদি বলে যখন থেকে লিগনের হাতে তার আইডি কার্ড লেগেছে, এটা সেই, অর্থাৎ তেইউলই তাকে তার তকদিরের দিকে নিয়ে যাচ্ছে। সে তেইউলকে অনুরোধ করে বলে সে যেন রাজা সাহেবের খেয়াল রাখে। তার মুখে এই কথাগুলো শুনে তেইউল অবাক হয়ে যায়। এর মানে দাদি নোয়াও অন্য একটা দুনিয়া থেকে এই দুনিয়াতে এসেছে। ভেতরে কু রাজাকে বলে সে পুরোপুরিভাবে এখনো সুস্থ হয়নি, তার এখন চলে যাওয়া উচিত। বাহিরে আসতেই তার সাথে তেইউলের দেখা হয়। তেইউল বলে তাদের আবারও দেখা হয়ে গেল। তেইউল তার দুনিয়ার কথা বলে এর আগে তাদের গোয়ানগাঁওতে দেখা হয়েছিল, সেখান থেকে কু অনেক শপিং করেছে। এই কথায় কু হেসে বলে একদমই না, তাদের ইউকে বিল্ডিং এর সামনে দেখা হয়েছিল। যাই হোক, যেই প্রপোজাল তুমি পেয়েছো তাতে পুরো কোরিয়া হেলে গেছে। তেইউল তার কথার জালে না আটকে বলে তার সাথে দেখা হওয়ার আগে কু হয়তো অন্য কিছু করেছে, শুধু শপিং করতে নিশ্চয় সে ওই দুনিয়াতে যায়নি। এসবে কু বলে সে যেন তার সাথে এমন নাটক না করে, সে চাইলেও তাকে থামাতে পারবে না। তেইউল বলে সে নিজেই হেঁটে মহলে এসেছে, আবার নিজেই হেঁটে এখানে এসে থেমেছে। যাক, ভালোই হয়েছে তুমি তোমার মনের কথা বলে দিয়েছ। মাঝে মাঝে মনের এই বোঝ অনেক ভারী হয়ে যায়, তাই না? কু তার কিছুটা সামনে এসে বলে তুমি জানো সেদিন আমি কি করেছি? মানে আমি শুধু জুতাই কিনিনি, কেইউ বিল্ডিং এর কথা বলছিলাম। এই বলে চলে যেতে লাগলে আবারও বিজলি পড়ায় তার ঘাড়ে সেই অদ্ভুত চিহ্ন ভেসে ওঠে। এবার তেইউলও তার শরীরে এসব দেখে বুঝতে পারে সে যে মেয়েটার সাথে ওই দুনিয়াতে দেখা করেছিল সেটা প্রাইম মিনিস্টার কুই ছিল। তেইউল দৌড়ে লিগনের কাছে চলে আসে। সে তাকে বলে সেও কুয়োর শরীরে একই রকম চিহ্ন দেখেছে। কুয়ো দুই দুনিয়াতে যাতায়াত করে, আর তার দুনিয়াতে সে তাকে দেখেছিল, কথাও বলেছে। লিগন বলে এজন্যই কু তাকে অসুস্থতার বাহানা দিয়ে আটকানোর চেষ্টা করছিল, যাতে করে সে ওই সময় ওই দুনিয়াতে না যেতে পারে। এখন তারা দুজনই বুঝতে পারে কোনো একভাবে কুও হয়তো লিরিমের সাথে কানেক্টেড। এবার লিগন এই ক্ষত চিহ্নর বিষয়ে জানতে ডক্টর কিমের সাথে কথা বলে। সে এখানে 11 বছর যাবৎ কাজ করছে। সে তার কাছ থেকে জানতে পারে এই পড়ে যাওয়া চিহ্ন সে আরো অনেক আগে দেখেছে, কিন্তু আজ পর্যন্ত তার কথা কেউ বিশ্বাস করেনি। ডক্টর তাকে 3জন মানুষের বডি দেখায় যাদের বডিতে এমন চিহ্ন রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়টা হচ্ছে এই 3জন মানুষ গাদ্দার লিরিমের সাথে রাজদ্রোহতে সামিল ছিল। তাদের তো জেলে সাজা কাটার কথা ছিল। এমন সময় উনসাবের রুমে এসে কেউ একজন তার শরীরে বিষ ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করে, তবে সাথে সাথে উনসাব ধরে ফেলে। দেখানো হয় গার্ড যখন তাকে বলেছিল রাজা সাহেব তাকে দেখতে হসপিটালে আসছে, সেই সময় সে ইয়ং এর মতো সিকিউরিটি চেকের বাহানায় আশপাশটা দেখছিল। এমন সময় সে দেখতে পায় এক টেবিলের নিচে এক মাইক্রোফোন ফিট করা। সে বুঝতে পারে এর সাহায্যে কেউ তো তার সমস্ত কথা শুনতে পাচ্ছে। এবার উনসাপ লোকটাকে ধরিয়ে দেয়। দরজা খুলতেই দেখা যায় রাজার গার্ডরা তার দিকে বন্দুক তাক করে আছে। লিগন এসবের জন্য তাকে ধন্যবাদ জানায়, সে খুব ভালো কাজ করেছে। এমন সময় আবারও বিজলি পড়ায় সে ভয়ে রাজাকে জড়িয়ে ধরে। পরে সে জানতে চায় উনসাবের কি কোনো সমস্যা হচ্ছে না। উনসাব বলে আরে আমি 20 বছরের একটা কুমার ছেলে, আমার কি হবে? লিগন বুঝতে পারে উনসাব আর তেইউলের শরীরে কোনো ক্ষত নেই। এর মানে দুই দুনিয়ার মধ্যে যাদের সমান্তরাল রূপকে মেরে ফেলা হয়েছে তাদের শরীরেই এমন চিহ্ন দেখা যাচ্ছে আর জ্বালাপোড়া হচ্ছে। এদিকে প্রাইম মিনিস্টার কুর অ্যাসিস্ট্যান্ট কিম তার কাছে জানতে চায় সে কোথায় গিয়েছিল, ভ্যাকেশনে সে কি করেছে। কু কিছু বলতে না চাইলেও কিম এক প্রকার তার পিছেই পড়ে যায়। কু বলে যেহেতু কিম সবকিছু জানে তাই তার থেকে লুকিয়ে আর কি হবে, কিন্তু সে যদি এসব কিছু অন্য কাউকে বলে তাহলে তাকে মেরে দেবে। দেখানো হয় কু আসলে সেই পার্সেলের পিছু করে লিরিমের কাছ অব্দি পৌঁছে গিয়েছিল। কু তাকে দেখে খুবই অবাক হয়, তার তো এই মুহূর্তে বৃদ্ধ থাকার কথা ছিল, সে এতটা যুবক কিভাবে? এবার কু বুঝতে পারে তার মার নাম করে লিরিমে আসলে তাকে এই নিউজ পেপারগুলো পাঠাতো। লিরিম বলে সে তার কোনো ক্ষতি চায় না, অ্যাটলিস্ট এই দুনিয়াতে তার মা বাবা লিরিমকে যথেষ্ট সম্মান করত। এ কথায় কু নিউজ পেপারের পৃষ্ঠা উল্টিয়ে দেখায় তার মতো দেখতে এই মেয়েটাকে, সে কি তাকে ফটোশপ করে এখানে তার ছবি লাগিয়েছে? লিরিম বলে সে যাকে দেখছে এটা সে নিজেই, কিন্তু অন্য দুনিয়াতে।
এভাবেই লিরিম তার সাথেও ডিল করেছিল এবং তাকেও রিপাবলিক অফ কোরিয়াতে পাঠিয়েছিল। মহলে দাদি নোয়া লিগনকে সেই পার্কের বিষয় বলে। সে এক চোর ধরেছে যে খাবারে বিষ মিশিয়েছিল। সে এক মুরগি এনেছিল যার মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে। এছাড়াও এই পার্ক গাদ্দার লিরিমের বুক স্টোরে যাওয়া আসা করত। দাদি নোয়া তাকে সেই ছবিটাও দেখায় যেটা সে পুড়ে ফেলার চেষ্টা করেছিল। লিগন শিনজিকে দেখতে পায় যে তার মায়ের সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তার বিষয়ে জানতে চাইলে দাদি নোয়া বলে সে তাকে ধরেছিল ঠিকই, কিন্তু সেই মুহূর্তেই সে অসুস্থ হয়ে গিয়েছিল। আর তার এক আবদার হচ্ছে সে রাজার সাথে একান্তে কথা বলতে চায়। এবার লিগন তার সাথে কথা বলতে চলে আসে। লিগন বলে সে অনেক লম্বা সময় জুড়ে তাকে ধোঁকা দিয়েছে। পার্ক বলে সে রাজাকে তার ছেলে কাং শিনজের সাথে দেখেছে। এই শেষ ছবি লিরিম তাকে দিয়েছিল, সাথে বিষ দিয়েছিল রাজার খাবারের সাথে মিশিয়ে তাকে মারতে। তবে সেই বিষ রাজাকে না দিয়ে সে নিজে পান করেছে। পার্ক ভেবেছিল যদি সে এভাবেই মরে যায় তাহলে এটাই তার পাপের প্রায়শ্চিত্ত হবে, আর যদি বেঁচে থাকে তাহলে সে এভাবে রাজার সাথে অবশ্যই কথা বলবে। সে বাধ্য হয়ে এমনটা করেছে, তার কিছুই করার ছিল না। সে রাজাকে অনুরোধ করে বলে সে যেন তার ছেলে শিনজিকে বাঁচিয়ে নেয়। লিরিম তার পিছে পড়ে আছে। এদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফ অর্থাৎ সেই নকল প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই যে তার ফ্যামিলি মেম্বার্সদের নাম মুখস্থ করার চেষ্টা করছে। মেয়েট তাকে বলে তার সন্তান খুবই লাকি, কারণ সে জন্ম হয়ে এত বড় সাম্রাজ্যের মালিক হবে যার বাবা চেয়ারম্যান। এই কথায় সে খুব খুশি হয়। অন্যদিকে আমরা আসল চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে রিপাবলিক অফ কোরিয়াতে রয়েছে। তার জ্ঞান ফিরতেই সে খুবই অবাক হয় এটা সে কোন জায়গাতে এসেছে। সে দেখে তার চারপাশ প্রচন্ড নোংরা। সে কিছুই বুঝে উঠতে পারছে না এখানে সে কিভাবে এসেছে। বাহিরে লুনা তেইউলের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এমন সময় তার বাবা এসে বলে, আরে সে এখানে দাঁড়িয়ে কি করছে? তার বাবা বলে পাশের বাড়ির কাকি অনেক মজার খাবার পাঠিয়েছে। সে লুনাকে ভেতরে নিয়ে এসে খাবার খেতে বলে। লুনা বলে, বাবা আমি কি তোমার ভালো মেয়ে? তার বাবা বলে, হ্যাঁ অবশ্যই, তবে শুধু মাসের একদিন 29 তারিখ যেদিন তো আমার স্যালারি হয়। খেয়ে যেন বাসনগুলো সে সিমকেসে রেখে দেয়, তার বাবা পরে ধুয়ে দেবে। খাবার শেষে লোনা তার বিছানায় এসে এই বড় পুতুলটা শর্ট মেরে ফেলে শুয়ে পড়ে। রাস্তায় জিহুনের মা শিনজির মাকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে সে খুব খুশি হয়, ড্রাইভারকে গাড়ি আনলক করতে বলে। বাইরে এসে সে তার পরিচয় দেয় সে জিহুনের মা হিয়ে। সে কি তাকে চিনতে পেরেছে? মিন তার কথা মনে করতে পারে। সে বলে, তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি অনেক বড় লোক হয়ে গেছো এখন। হিয়ে জানতে চায় সে এখন কি করে। মিস মিন বলে সত্যি বলতে সে এখন হাউস কিপিং এর কাজ করে। হিয়ে তাকে অনুরোধ করে বলে এতদিন পর তাদের দেখা হয়েছে, সে তাকে কিছু খাওয়াতে চায়। মিন রাজি হয়, সে গাড়িতে উঠতে বলে। দূর থেকে এসব কিছু ইয়ং দেখতে পায়। সে তাকে খুব মজার খাবার খাওয়ায় এবং মিনের কাছ থেকে সে জানতে চায় শিনজির এখন কি অবস্থা। শিনজি কি কোমা থেকে ফিরে এসেছে? তার কি জ্ঞান ফিরেছে? এই কথায় মিন বলে, আরে তুমি জানো না, কি বলছো এসব? সেই বছরেই তো শিনজির জ্ঞান ফিরে এসেছিল। সে বলে তার ছেলে এখন পুলিশে কাজ করে। ছবিটা দেখতেই হিয়ে চমকে ওঠে, কারণ এই ছেলেকে তো সে দেখেছে যে জিহনের কবরে এসেছিল, আর সে ভেবেছিল এই ছেলেটা হয়তো জিহনের বন্ধু। মিন তার কাছে জানতে চায় তার ছেলে জিহনের কি অবস্থা, সে কোথায়। এই কথায় হে আর কিছুই বলতে পারে না। সে বলে তার সাথে দেখা করতে পেরে তার খুব ভালো লেগেছে। সে যখন বিপদে ছিল মিন তাকে অনেক সাহায্য করেছে। এই বলে সে তার পার্স থেকে মিনকে অনেকগুলো টাকা দিয়ে চলে যায়। লিফটে ঢুকতেই ইয়ং চলে আসে। ড্রাইভার জানতে চায় সে কোন ফ্লোরে যাবে। ইয়ং বলে তারা যেই ফ্লোরে যাচ্ছে সেও ওখানেই যাবে। কিংডম অফ কোরিয়াতে লিগন তেইউলকে বলে সে কি জানে যখন সেই প্রাচীর কেউ পার হয় তখন সময় থেমে যায়, আর সে দেখেছে প্রতিবার এই সময় শুধু বড়ই হচ্ছে। শেষবার যখন প্রাচীর পার করেছিল 1 ঘন্টার জন্য সময় থেমে গিয়েছিল। তার মনে হচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে একটা সময় তার দুনিয়াতে চিরতরে সময় থেমে যাবে। তেইউল বলে তাহলে এসব কিছু ঠিক করতে কি মানপাস চোখ বাঁশির 2 টুকরোকে এক জায়গাতে হতে হবে? তার মতে এমন তো হতে পারে যদি বাঁশি এক হয়ে যায় তাহলে চিরদিনের জন্য সেই দরজা বন্ধ হয়ে যাবে। লেগনের মনে হচ্ছে যদি সে কেটে যাওয়া সময়ের পিছে যেতে পারে তবেই একমাত্র সবকিছু স্বাভাবিক হবে। তেইউল বলে যেই সময় অতিবাহিত হয়ে গেছে তা কি কখনো ঠিক করা সম্ভব?
লিগন বলে যেহেতু সময় থেমে যেতে পারে তাহলে সময়ের পিছনেও যাওয়া সম্ভব। লিগন তাকে দুই দুনিয়ার মাঝখানের সেই জায়গাটার কথা বলে। সে ম্যাক্সিমাসকে নিয়ে যতই সামনে এগোচ্ছিল পথ শুধু বাড়ছিল। সে ওই জায়গাটার শেষ প্রান্ত খুঁজে পায়নি। এই কথায় তেইউল তাকে দেখায় আজ সে তার দুনিয়া থেকে আরো কিছু ফুল গাছের বীজ কিনেছে। লিগন তাকে আর উনসাবকে ছাড়তে আবারও দুই দুনিয়ার মাঝখানের জায়গাটাতে নিয়ে আসে। তেইউল এখানে কিছু বীজ আবারও বপন করে দেয়। উনসাবের কাছে এই জায়গাটা খুব পছন্দ হয়। তার মনে হয় এটা তো একটা জাদু। নারী উনসাবের ভাই বোন উনবি কাবির সাথে কথা বলছিল। নারী বলে, আচ্ছা উনবি, তোর ভাই কেমন যেন হয়ে গেছে না? উনবি বলে, আমি বললাম না ও আমার ভাই না। এমন সময় উনসাব এসে তাদের দুজনকে ঢাকতেই দুই ঢোলবলু দেয় দৌড়। নারী বলে, পাজির বাচ্চা এখনই বললো যে ওইটা ওর ভাই না। আরে এটা আমার ভাই। উনসাব বলে, নারী আমি তোমাকে অনেক মিস করেছি। উনসাব নারীকে এভাবে জড়িয়ে ধরলে উনবি কাবির চোখ ধরে রাখে, বলে, এ ছোট বাচ্চার সামনে এগুলো করতে হয় না। নারী বলে, কি বলছো এসব উনসাব? কালই তো তোমার সাথে আমার দেখা হলো। উনসাব বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমি আমার এই ঢোলবলুকে ছেড়ে কোথায় যেতে পারি। এই বলে সে সবকটাকে বুকে জড়িয়ে নেয়। এদিকে মহল্লার গলিতে তিনটে স্কুল পড়ুয়া ছেলে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তাদেরকে এই বয়সে সিগারেট খেতে বারণ করে। ছেলেগুলো পাত্তা না দিলে সে এক লাথি মেরে সিগারেটটা ফেলে দেয়। এবার সে তার প্রমোশনাল কাজে লেগে পড়ে তাদেরকে তাইকোয়ান্ডো জয়েন করতে বলে। এমন সময় তেইউল এসে তার বাবাকে ডাকে। সে দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে, বলে সে জানে এবার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তার বাবা জানে না সে এবার মরতে মরতে বেঁচেছে। এসব শুনে তার বাবা কিছুই বুঝে উঠতে পারছে না তেইউল কেন এসব বলছে। প্রতিদিনই তো তার সাথে একসাথে খাবার খাচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে কি নেশা করে এসেছে নাকি? এসব কথা শুনে তো তেইউল অবাক হয়। তার বাবাও অবাক হয়, তার মেয়েটা এমন করছে কেন। তেইউল তার বাবার ফোনটা নিয়ে বেরিয়ে পড়ে। ইয়ং শিনজিকে নিয়ে এক রেস্টুরেন্টে আসে। সে তার সাথে কথা বলে। সে বলে সে তো তেইউলকে ভালোবাসে, এটা সে খুব ভালো করেই জানে। সে জানতে চায় শিনজি এই কথাটা তেইউলকে কেন বলছে না। এমনিতেও লিগন আর তেইউলের দুনিয়া একদম আলাদা, তারা কখনোই এক হতে পারবে না। এবার কথার মোড় পাল্টে শিনজের কাছ থেকে জানতে চায় কাং হিউম্যানটাকে। এই কথাটা শুনে শিনজে অবাক হয়ে যায়। শিনজে বলে মাঝে মাঝে মানুষ এক দুনিয়াতে থেকেও একে অপরের থেকে অনেক দূরে থাকে। এই বলে সে মন খারাপ করে চলে যায়। বাহিরে আসতেই দেখে তেইউল বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। শিনজে বলে, আচ্ছা তাহলে তুমি এভাবে ছুটি কাটাচ্ছ, আমার ফোন কেন ধরছো না? যেহেতু ছুটি নিয়েছো তুমি এখানে কি করছো? লোনা কোনো কথা না বলে শিনজি ঠোঁটে চুমু করে। এসবে শিনজি খুবই অবাক হয়। সে জানতে চায় তেইউল এমনটা কেন করলো। এমন সময় লোনার ফোনে কল আসে। সে বলে তার বাবা কল করেছে। এই বলে সে কথা বলতে চলে যায়। শিনজি তার পেছনে আসলেও তাকে আর কোনো জায়গাতে খুঁজে পায় না। এমন সময় তেইউল এসে তার সাথে দেখা করে। তাকে দেখতেই শিনজি চমকে ওঠে। তার এমন চেহারা দেখে তেইউল পুরোটা বুঝতে পারে সে নিশ্চয়ই তার মতো কাউকে দেখেছে। তেইউল বলে, আচ্ছা ওকে দেখতে সত্যি আমার মতো? কি বলেছে ও তোমায়? তেইউল বলে সে তার ফোনটা খুঁজে বেড়াচ্ছে, এই জায়গাটাতেই লোকেশন দেখিয়েছিল। শিনজি বলে শুধু ফোনই নয়, তার কাছে তেইউলের আইডি কার্ড আছে এবং সে তার নাম করে 30 দিনের ছুটিও নিয়েছে। শিনজি তাকে দ্রুত পুলিশ স্টেশন গিয়ে ছুটি ক্যান্সেল করার কথা বলে চলে যায়। এদিকে লিগন সেই রেস্টুরেন্টে এসে ইয়ং এর সাথে কথা বলে। সে তার কাছে জানতে চায় সে কি এখানে প্রাইম মিনিস্টার কুকে দেখেছিল। ইয়ং অবাক হয়ে জানতে চায় এই কথা সে কিভাবে জানতে পেরেছে। লিগন বলে সে শুধু এটাই জানে না, আরো অনেক কিছুই জানতে পেরেছে। দেখানো হয় প্রাইম মিনিস্টার তার এক্স হাজবেন্ডের সাথে প্রায় সময় জেলে দেখা করতে যেত। সে তার কাছে বিভিন্ন ফেভার চাইছে। তাদের দুজনের মধ্যে শুধুমাত্র ক্ষমতারই একটা লড়াই চলছিল, না কোনো ভালোবাসা না কোনো আবেগ। এবং সে কু ফ্যামিলিকে ইউজ করে গাদ্দার লিরিমের বিষয়ে খোঁজ করার চেষ্টা করছে এবং তাদের সমস্ত গ্যাং সে বের করার জন্য উঠে পড়ে লেগেছিল। এভাবেই তার সাথে থাকা উপদেষ্টা তাকে ব্ল্যাকমেল করে রাজার কাছে এমন কিছু তথ্য দিয়ে যায় যা পরবর্তীতে লিগন পুরো কোরিয়াতে পাবলিশ করে দেয়। যেমনটা এতদিন কু তার সাথে করেছে, সেও ঠিক তার সাথে একই রকম কাজ করেছে। এই ভয়েস মেসেজ শুনে লোকেরা এটাই বুঝতে পারে কু গাদ্দার লিরিমের সাথে হাত মিলিয়েছে। নিজের মেয়ের নামে এসব শুনে তার মা এখানেই সেন্সলেস হয়ে যায়। অপোজিশন পার্টির লোকেরা তার উপর চড়াও হয়েছিল। তারা আগে থেকেই প্রাইম মিনিস্টারের উপরে রিসার্চ চালাচ্ছিল। এত কিছু হওয়ার পর তারা তাকে পদত্যাগ করতে বাধ্য করে। কু তার সমস্ত জিনিসপত্র রেখে শুধু তার হাই হিল জোড়া নিয়ে চলে যায়। কু চলে যাওয়ার সময় উপদেষ্টাকে বলে যেই থালাতে সে এতদিন খেয়েছে শেষমেশ সেই থালাতেই ছেদ করলো। সে বলে এসবে তার কিছু
কিছুই যায় আসে না। তার জায়গা যেখানে ছিল এখনো সেই জায়গাতেই আছে। তেইউল তার ফোনে কল করতেই লোনা তার কলটা রিসিভ করে। তেইউল জানতে চায় সে কোথায় আছে, সে তার সাথে দেখা করতে চায়। লোনা বলে যখন তার সাথে দেখা হবে সে যেন ভাবে ওই সময়টাই তার জীবনের শেষ সময় হবে। তার এই কথায় তেইউল অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে এর মানে লোনা তার পিছে পড়ে আছে। সে তাকে আবারও কল করলে ফোনের সুইচ অফ দেখায়। রাতে লোনা গাড়িতে ঘুমাচ্ছিল, কিন্তু সে অদ্ভুতভাবে কান্না করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো ড্রাগ নিয়েছে বা কোনো কিছুর যন্ত্রণায় সে ছটফট করছে। পরদিন সকালে লিগন উনসাবকে একটা সুপার কার গিফট করে। লিগন বলে এটা তার উপহার, সে যে তার খেয়াল রেখেছে। লিগন চলে গেলে উনসাব বলে, মায়ের কসম, সালা যদি মেয়ে হতো অনেক মজা করতাম আমি ওর সাথে। বাড়িতে তেইউল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই তার বাবা বলে আজ সে মুখে কি লাগিয়েছে, তার ফেসটা এত গ্লো করছে কিভাবে। তেইউল তার বাবার মুখে এমন প্রশংসা শুনে অবাক হয়। পিছনে তাকাতেই দেখে ঘোড়াওয়ালা এসেছে। তার বাবা বলে অনেকদিন পর ঘোড়াওয়ালা আসায় সে তার জন্য অনেক মজার মজার খাবার বানিয়েছে। তার বাবা আবারও তার দিকে তাকিয়ে বলে সে ফেসে কি লাগিয়েছে, আজ তার চেহারা এত গ্লো করছে কেন? সে কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড পেয়ে গেছে নাকি? ও বাবা, এটা আমার আসল চেহারা। আর হ্যাঁ, আমি একটা বয়ফ্রেন্ড তো পেয়েছি, তোমার সামনেই বসে আছে। তার বাবা তো একদম অবাক হয়ে যায়। লিগন বলে আসলে সে আঙ্কেলকে বলতেই চাইছিল কিন্তু বলতে পারেনি, তবে সে ভেবেছিল একটু ইমোশনাল ওয়েতে বলবে। সত্যি বলতে সে তার মেয়েকে পছন্দ করে, তেউলকে তার খুব ভালো লাগে। এসবে তো তার বাবা অবাক হয়, সাথে সে খুব খুশিও হয় কারণ ঘোড়াওয়ালা তার বাবার খুবই পছন্দের। বাহিরে আসতেই তেউল তাকে একটা গিফট দেয়। সে বলে অনেক আগেই সে এটা তাকে দিতে চেয়েছিল কিন্তু এখন দিচ্ছে কারণ তার বাবা তাকে পছন্দ করেছে। দেখা যায় এতে কালো জ্যাকেট ছিল। লিগন এটা দেখতেই বলে তার মনে হচ্ছে এটা সে কোথাও দেখেছে। তেইউল বলে সে তো সবসময় লাইট কালারের কাপড় চোপড় পরে, তাই তার এমন মনে হচ্ছে, তাকে এটাতে খুব মানাবে। তেইউল বলে তার ডার্ক কালার খুবই পছন্দ। এখন থেকে অফিস যেতে হবে, সে যদি কল করে লিগন যেন তার ফোনটা উঠায়। গিফটটা নিয়ে বাড়ি আসতেই ইয়ং জানতে চায় সে এটা কি নিয়ে এসেছে। লিগন বলে এই দুনিয়াতে একজন আছে যে চায় কেউ যাতে আমায় চিনতে না পারে, তাই এমন কালো পোশাক গিফট করেছে। ইয়ং বলে সে কি তার সাথে একটা ড্রিঙ্ক নেবে। এই কথায় লিগন বলে ইয়ং কি তাকে কিছু বলতে চায়, সে তাকে মজার একটা ড্রিঙ্ক খাওয়াবে, তেইউল তাকে শিখিয়েছে। এই বলে সে সফট ড্রিঙ্কস কিনতে চলে যায়। এদিকে তেইউল অফিসে চলে আসে শিনজির কাছ থেকে একটা সাহায্য চায়। শিনজি বলে সে কি তার মতো দেখতে ওই মেয়েটার সাথে দেখা করতে যাবে। তেইউল বলে এর থেকেও বড় একটা কাজ আছে। এবার সে তাকে নিয়ে আর নামের যে মেয়েটা ছিল অর্থাৎ কোর মতো দেখতে তার অ্যাড্রেসে চলে আসে। তবে সে দরজায় কড়া নাড়লেও ভিতর থেকে কোনো প্রকারের রেসপন্স আসে না। এমন সময় শিনজের ফোনে এক লোকের ছবি আসে। সে তেইউলকে দেখিয়ে বলে এই লোকটার ক্রিমিনাল রেকর্ড রয়েছে। লোকটা 19 বছর আগে রিয়াংশু কেয়ার সেন্টারের এক অগ্নি দুর্ঘটনার সাথে জড়িত ছিল। এবার তেইউলের মনে পড়ে এই একই কেয়ার সেন্টারে লি সংজে ছিল, এবং যদি প্রাইম মিনিস্টার কু সত্যি রিপাবলিক অফ কোরিয়াতে এসে থাকে এর মানে সে তার সমান্তরাল রূপকে মেরে ফেলেছে। এবার তাদের সন্দেহের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ইয়াংসু কেয়ার সেন্টার। তেইউল ইনভেস্টিগেশন করতে চায়, তবে বরাবরের মতো ম্যানেজার তাকে কোনো প্রকারের অ্যাক্সেস দিতে চায় না। শিনজে এসে বলে এটা আবার কেমন কেয়ার সেন্টার যেখানে আইডি কার্ড দিয়ে রুমের লক খোলা যায়। তার গলায় ঝুলানো আইডি কার্ডটা দেখে এটা নিয়ে তারা দুজন চলে আসে। দুইজন দুই দিক থেকে সার্চ করতে থাকে। তেইউল এক লাশ দেখতে পায়। কাপড় সরাতেই দেখে প্রাইম মিনিস্টার কুয়ের মতো আন নামের সেই মেয়েটাকে তারা মেরে ফেলেছে। অর্থাৎ কু এই দুনিয়াতে এসে প্রথমে তাকে মেরে তার আই কার্ড নিয়ে ঘোরাফেরা করছিল। হোটেলে লিগন জ্যাকেটটা পরে নিয়ে বলে সবকিছু একদম কালো। এমন সময় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতে সে তেইউলকে দেখে খুব খুশি হয়, সাথে জানতে চায় সে তো বলেছিল কাজে যাচ্ছে, এত দ্রুতই কাজ শেষ করে চলে এসেছে। তেইউল বলে এটাই তার কাজ করার পদ্ধতি, সে তার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে এসেছে। ভেতরে এসে তেইউল তার সাথে ম্যাজিক লিলি ফুলের বিষয়ে বলতে শুরু করে। লিগনকে বলে সে এখন শিখে নিয়েছে কিভাবে ম্যাজিক লিলি ফুটাতে হয়, তবে এই কাজটা খুবই কষ্টকর। সে বলে লিগন কি জানে এই ফুলের মানেটা কি? এর মানে হোপলেস লাভ। লিগন ড্রিঙ্ক করতে করতে হঠাৎ থমকে যায়। তার এমন বসার স্টাইল, এমন টপিক ছাড়া কথা, এসব কিছু খুবই সন্দেহজনক মনে হয়। লিগন বলে তাকে বোকা বানানো অতটা সহজ না। সচরাচর জং তেইউলের চেহারায় একটা ফ্রেশনেস থাকে, কিন্তু তোমার চেহারায় একটা অদ্ভুত ভয় আছে। কে তুমি? সে বলে লিগন এসব কি বলছে আর তাকে এমন ভাবে কেন দেখছে, আর জয়ং কোথায়? একসাথে খাওয়ার মজাই আলাদা। লিগন তেইউলের আইডি কার্ডটা নিয়ে দাঁড়িয়ে যায়, বলে
তুমি নিশ্চয়ই লুনা। এই কথাটা শুনে সে শান্ত হয়ে বসে থাকে। লিগন তার সামনে থাকা গ্লাসে নিজের রিফ্লেকশন দেখতেই অবাক হয়ে যায়। তার মনে পড়ে আজ থেকে 25 বছর আগে যেই মানুষটা সেদিন তাকে বাঁচাতে এসেছিল, সেও দেখতে একদম এরকম ছিল, তার মতোই লম্বা চওড়া। সেও বন্দুক চালানো জানতো, সেও খুব ভালো করে জানতো দুশ্মন কারা। এসবে লিগন একদম থমকে যায়। সে বলে, তাহলে তাহলে এভাবে সবকিছু জোড়া লাগে? সে স্পষ্ট বুঝতে পারে সেই দিন তাকে যে বাঁচিয়েছিল সেটা অন্য কেউ নয়, বরং সে নিজেই ছিল। এমন সময় তার বুকে যন্ত্রণা হতে শুরু করে, সে শানে পড়ে যায়।